জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত। যোগ দেননি রওশনপন্থীরা। 16 এপ্রিল দলের কাউন্সিল। কৌশলে একে অপরকে বিচ্ছিন্ন রেখে সক্রিয় জেএমবি সদস্যরা। গ্রেপ্তারে মোবাইল ফোন ট্র্যাকিং সহ কাজে আসছে না কোনো প্রযুক্তি, স্বীকারোক্তি পুলিশের। যশোরে ইভটিজিং এর প্রতিবাদকারী 3 এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ। পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কা শিক্ষার্থীদের। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর 21 গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন। চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়া হবে, ব্রিফিংয়ে ডিএমপি। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 114 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। নামিবিয়ার কাছে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি শেখ জায়েদ। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির বের হয়ে আসার ব্যাপারে প্রেসিডিয়াম সদস্যরা একমত বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে মহাসচিবের দাবি, দলে কিছুটা বিভেদ থাকলেও কোনো ভাঙন সৃষ্টি হয়নি। তবে দল পরিচালনা ও মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে হুসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন তারা। মিজানুর রহমান কবিরের রিপোর্টে বিস্তারিত। আমরা বর্তমানে এই পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের। গত 17 জানুয়ারি রংপুরে সংবাদ সম্মেলনে এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঘোষণা দেন। প্রতিক্রিয়ায় রওশনপন্থী নেতারা বিষয়টি সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন। ঢাকায় ফিরে শৃঙ্খলা ভঙ্গ ও ব্যর্থতার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। এরপর থেকেই পাল্টাপাল্টি অবস্থানে এরশাদ ও রওশনপন্থীরা। এ অবস্থায় রোববার প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দলটির চেয়ারম্যান। 24 জন সদস্য এতে উপস্থিত থাকলেও রওশনপন্থী কাউকেই দেখা যায়নি। পরে সংবাদ সম্মেলনে কো চেয়ারম্যান ও মহাসচিব দলের অবস্থান তুলে ধরেন। এরশাদ সাহেব যেদিকে আছেন পার্টি সেদিকেই সবসময় ছিল, এখনো থাকবে। আর বেগম রওশনের সাথে আমাদের বাইরে আছেন এরকম কোনো কথা কোনো সময় কোনো জায়গায় উনি বলেননি। ছোটখাটো আমাদের সংশয় দূরত্ব যে সৃষ্টি হয় না, সকল দলের মধ্যেই অতীত হয়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে সবগুলা মুছে আবার একযোগে আমরা কাজ করেছি। এখানে আজকে আমরা কোনো বিবাদ নিয়ে কথা বলবো না এবং নেই। মূলত নতুন করে মন্ত্রিত্ব চাওয়ার বিষয়টিও অসত্য বলে দাবি করেন তারা। সবাই মতামত দিয়েছেন যে বেরিয়ে আসাটাই ভালো, তবে এটা সিদ্ধান্ত সবাইকে বলা হয়েছে যে দলীয় চেয়ারম্যান সাহেব যেভাবে সুবিধা মনে করেন সেভাবে এটাকে বাস্তবায়ন করবেন। এছাড়া আগামী 16 এপ্রিল রাজধানীতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান দলের এই শীর্ষ দুই নেতা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। একমাত্র আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে কক্সবাজারের শহীদ দৌলত মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বেগম জিয়া ও বিএনপি নানা ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশের যা অর্জন, সেই অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন। এদেশে গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, এদেশের যা অর্জিত হয়েছে এবং খেলাধুলা, আজকে ক্রিকেটেই বলুন, ফুটবলেই বলুন, সেখানেও রয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। রহমানের স্ত্রী বেগম খালেদা এবং তার দল বিএনপি আজকে নতুন করে বাংলাদেশের বিতর্ক সৃষ্টি করেছেন। তাদের উদ্দেশ্য একটাই, এই নতুন করে বিতর্ক সৃষ্টি করে দেশের মধ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি করে গোলযোগের কোন সম্ভাবনা সৃষ্টি করে দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে আবার ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যাওয়া। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা যে বক্তব্য রেখেছেন তাতে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নেতাদের সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহের বিচার অবশ্যই করা হবে। বেগম খালেদা জিয়া বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা যথার্থ একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে এবং শুধু বেগম খালেদা জিয়া নন, তার পরবর্তীতে যারা
আরো বিকৃত ভাষায় কথা বলেছেন, সেই গয়েশ্বর রায়ের বিরুদ্ধে একটি মামলা হওয়া উচিত ছিল। আজকে বিএনপির কাউন্সিলকে সামনে রেখে নিজেদেরকে জাহির করার জন্য আজকে বড় বড় কথাবার্তা বলছে। শহীদদের সংখ্যা নিয়ে যারা কথা বলে, মীমাংসিত সত্য নিয়ে যারা কথা বলে, যে ৪৫ বছর পর যারা এই প্রশ্নগুলোর উদ্যোগ করে, তারা প্রত্যেকের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনয়ন করা উচিত। একটি রাষ্ট্রযন্ত্রের সাংবিধানিক দায়িত্ব এই সমস্ত পাপিষ্ঠদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা। সরকারের বিরোধিতার নামে যা আপনারা করছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল, পরিষ্কার কথা। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই, এদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এদিকে ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নতুন করে করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দলের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের দৃষ্টি অন্য খাতে ফেরাতে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করেছে সরকার। আমাদের এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা রেকর্ডেড হোক। তাদের নাম আমরা জানি, বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লেখা রাখা হোক। কেন তাদের পরিবার পরিজনরা এই মর্যাদা পাবে না যে তারা শহীদদের সন্তান, শহীদদের পরিবার? আশা করি অন্তত যে যদি আল্লাহর মেহেরবানিতে আবার আমরা দায়িত্বে আসি, নিশ্চয়ই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য। কৌশলে একে অপর থেকে বিচ্ছিন্ন থেকেই জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে জেএমবি সদস্যরা। গ্রেপ্তার এড়ানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে সংগঠনটি। পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের ধরতে মোবাইল ফোন ট্র্যাকিং সহ কাজে আসছে না কোনো প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে সন্দেহজনক একজনের সূত্রধরে বাকিদেরও আইনের আওতায় আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক্ষেত্রে মোবাইল ফোন ট্র্যাকিং সহ নানা প্রযুক্তিও ব্যবহার করা হয়, কিন্তু জেএমবি সদস্যদের ক্ষেত্রে কোনো প্রযুক্তি কাজে আসছে না। দীর্ঘ অনুসন্ধান এবং অভিযান চালিয়ে যাদেরই পাওয়া যায় সেখানেই শেষ হয় পুলিশের লিঙ্ক। এমনকি গ্রেপ্তারকৃতরাও জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারে না। ম্যানুয়াল পদ্ধতিতে অনেকে যোগাযোগ করে এবং বিভিন্ন কিছু কোড অথবা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করে, বা তারা গোপনে বিভিন্ন জায়গায় এই বৈঠক করার মাধ্যমে তাদের যোগাযোগগুলো সম্পন্ন করে। তাদের আমরা আইনের আওতায় আনতে পারি, কিন্তু হয়তো একটু দেরি হয়। কারণটা হচ্ছে যে তারা একাধিক নাম ব্যবহার করে এবং দ্রুত তাদের জায়গা পরিবর্তন করে। পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমানে জেএমবি সদস্যরা কাটআউট পদ্ধতিতেই তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। এই পদ্ধতি অনুসরণ করার কারণে একজন সদস্য তার আগের কিংবা পরের কোনো সদস্যকে চিনতে পারে না। জেএমবির একজন সদস্য, সে যার কাছ থেকে আদেশ পায়, তারপরে আর কে আছে সেই তথ্যটা সে জানে না। অর্থাৎ এটা একটা কাট আউট সিস্টেম তারা বলে, যে ওই এরপর পরে গিয়ে কিন্তু আমরা পরবর্তী সদস্যের আমরা নাম বা ঠিকানা আমরা খুঁজে পাই না। আর এতে জঙ্গিবাদ দমন করতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, তাদের লিঙ্কটা এক জায়গায় গিয়ে আপনার কাট আপ হয়ে যায়। এই যে মিসিং লিঙ্কটা, এটাকে আপনার জয়েন করতে হলে আমাদের আবার বেশ কিছু তথ্য প্রমাণ লাগে, সাক্ষ্য প্রমাণ লাগে এবং আরো বেশি কিছু করতে হয়, কাজ করতে হয়। গত 2 মাসে চট্টগ্রামের খোয়াজনগর, অনন্যা আবাসিক এবং আমানবাজারের 3টি জঙ্গি আস্তানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। এসব আস্তানা থেকে অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হলো। তাদের লিঙ্ক দিয়ে কিংবা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি কাউকে আইনের আওতায় আনতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ যেমন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জন করে বিশ্বকে তাক লাগিয়েছিল, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সংসদ আয়োজিত সাউথ এশিয়ান স্পিকার সামিটে তিনি কথা বলেন। এ সময় তার সরকার তামাক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমরা অতি দরিদ্রের হার অর্ধেকে নামিয়ে এনেছি। শহর এবং গ্রামীণ উভয় অঞ্চলেই আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং পয়ঃসেবার মতো মৌলিক বিষয়ক অধিকতর সুবিধা নিশ্চিত করেছি। বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও গত 7 বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার 6% উপরে ধরে রাখতে সমর্থ হয়েছি। কিন্তু আমাদের লক্ষ্য যে আমরা নিম্ন না, আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হব 2021 সালের মধ্যে। এমডিজি বাস্তবায়নে প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এবং এমডিজির সাফল্যের উপর ভর করে এসডিজি বাস্তবায়নের জন্য
পদক্ষেপ নিয়েছি এবং আমরা প্রস্তুত হচ্ছি। বাংলা সময় আরো থাকছে। পিরোজপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যার দায়ে মামাতো ভাই সহ 2 জনের ফাঁসির আদেশ। উত্তক্তের প্রতিবাদ করায় যশোরের মনিরামপুরে 3 এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বখাটেরা। এ ঘটনায় মামলা হলেও এখন অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও তাদের স্বজনরা। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। যশোর থেকে জুয়েল মিরার তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরামপুরের পাড়ালা ঋষিপল্লীর 3 কিশোরীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত উপজেলার বাহিরঘড়িয়া গ্রামের কয়েকজন বখাটে। এর প্রতিবাদ করলে এক শিক্ষার্থীকে মারধর করে তারা। বিষয়টি জানার পর বিদ্যালয় পরিচালনা কমিটি গত শনিবার বিকেলে সালিশি বৈঠক ডাকে। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরেই ঋষিপল্লীতে হামলা চালায় বখাটেরা। এ সময় বেশ কয়েকজনকে মারধরের পর তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয় তারা। মেয়ে তো এসএসসি পরীক্ষা দেবে, তার মধ্যেও মেয়ে বিয়ে দিলাম। মেয়ে বিয়ে দিয়ে তাও শান্তিতে বসবাস করতে পারতাম না। আসে বাড়ি এসে মারধর করেছে, আমার অতিরিক্ত কথা মারিয়ে ফেলতো কালকে। আমি সিনা মারিয়ে দৌড় মারিয়েছি। দল বেঁধে আসে আমাদের বাড়িতে নির্যাতন করে, মা বোনের নির্যাতন করে এবং ঘর বাড়ি ভাঙে। এদিকে বাড়িঘরে হামলা ও বখাটেদের হুমকিতে স্বজনদের পাশাপাশি শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের দাবি, পরীক্ষার জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না তারা। যদি কোনো প্রতিবাদ করি হয়তো বিষয়টা আরো বাড়াবাড়ি হতে পারে, এই জন্য আর কি ভয়ে আমরা পিছিয়ে এসেছি। কালকে আমাদের পরীক্ষা, কিন্তু আমাদের তো ভয় করতেছে আমরা যে কিভাবে পরীক্ষা দিতে যাব, তখন আমাদের যদি কিছু হয়। ওরা তো বাড়ি এসে এই করেছে, তাহলে রাস্তায় করতেই পারে, এর তো কোনো ই নেই। তাই আমরা এখন পরীক্ষা দিতে যাব, তাহলে আমাদের নিরাপত্তা দেবে কি? তবে পরীক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। নিয়মিত মামলার এজাহারের আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা রাত্রেও রেড করেছি। তো এখন সর্বোপরি অবস্থা আমাদের কোনো অসুবিধা নেই, ভালো আছে। বাড়িঘরে হামলার ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, যশোর। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে প্রস্তুতির প্রায় সব কাজ শেষ করেছে বাংলা একাডেমি। আর প্রকাশকরা শেষ মুহূর্তে বরাদ্দকৃত স্টলে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক কোনো উত্তাপ না থাকায় এবার বইমেলায় পাঠক, দর্শক ও ক্রেতাদের অনেক বেশি সাড়া পাওয়া যাবে বলে আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তামাল। বছর ঘুরে আবার হাজির বাঙালির প্রাণের মেলা। তাই পেরেকের শব্দ আর নতুন রঙের ঝাঁঝালো গন্ধ মনে করিয়ে দিচ্ছে প্রতীক্ষার অবসান শেষ। সেই চেনা দৃশ্যে রঙিন হয়েছে একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবছর প্রায় 402টি প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছে বাংলা একাডেমি। প্রকাশকরা আশা করছেন রাজনৈতিক হানাহানি মুক্ত এবছরের মেলা সব দিক দিয়েই সফল হবে। এবছর যেহেতু আমরা সব দিক থেকে স্থির অবস্থাতে আছি বাংলাদেশ, আমাদের সকলের প্রত্যাশা, সকল প্রকাশকই মনে করছেন যে এইবারে বইমেলা খুব জমজমাট হবে। প্রচারের দরকার আছে যে বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ। এই প্রচারটা যদি হয় আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে আগের চেয়ে। গতবারের তুলনায় 3 গুণ প্রায় পরিসর, স্টলও অনেক বেড়েছে, গতবারের থেকে অনেক বড় হচ্ছে মেলা। এবছর লিপ ইয়ার হয় একদিন বেশি পেয়ে মেলা চলবে 29 দিন। একে তো বইমেলা, তার উপর চলতি বছর 60 বছর বয়সে পা দিল বাংলা একাডেমি। এ কারণে মেলাকে ঘিরে উচ্ছ্বাসটা যেন একটু বেশি, বলছেন আয়োজকরা। বাংলাদেশের যে সাংস্কৃতিক জাগরণ, সেক্ষেত্রে বাংলা একাডেমির ভূমিকা আছে। বাংলা একাডেমির যে বুদ্ধিবৃত্তিক বিকাশ, সেক্ষেত্রেও বাংলা একাডেমির ভূমিকা আছে। তো আমরা সেই জিনিসটাকে, বাংলা একাডেমির যে অবদান, সেটা আমরা মনে করি সমগ্র জাতি ভালোবাসার সাথে, সম্মানের সাথে সেটা স্বীকার করে। এবং আমরা এই বইমেলাকেও হীরক জয়ন্তী উপলক্ষে, আমাদের এই বইমেলার মূল থিম হচ্ছে বাংলা একাডেমির হীরক জয়ন্তী। লেখক অভিজিতের মতো কেউ যেন কখনোই মেলায় এসে হামলার শিকার না হন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে বলেও জানালেন তারা। অভিজিতের ঘটনা, তারপরে এর আগে বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের ঘটনা, এগুলি থেকে কিন্তু আমরা যে অভিজ্ঞতা নিয়েছি, সেটা আলোকে এবার কিন্তু শুরু থেকেই নিরাপত্তা বিষয়টার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বইয়ের আলোয় আলোকিত হয়ে সমস্ত অন্ধকার আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাঙালি, এমনটাই চাওয়া বইপ্রেমীদের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। লেখক ও ব্লগাররা চাইলে বইমেলায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালের ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের একথা জানান। অতীতের ঘটনাকে মাথায় রেখে
বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন আমাদের কাছে তাদের তালিকা আছে। অনেকে জিডি করেছেন, অনেকে নিরাপত্তা যে দরখাস্ত করেছেন। আমরা বিভিন্নভাবে তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। যদি কোনো নাগরিকের কোনো ধরনের কোনো বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় আমাদের কন্ট্রোল রুমে অবহিত করলে আমরা পুরো সময়টা যতক্ষণ বইমেলা চত্বরে তিনি থাকবেন তার বিশেষ নিরাপত্তা আমরা দিব। অতীতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে সেভাবে আমরা এবার নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। বর্ষবরণে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার আসামি কামাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন আসামি। গত 28 জানুয়ারি রাজধানীর চকবাজার এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ এই 2 দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে হাজির করলে জবানবন্দি দেন কামাল। পরে জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানোর পাশাপাশি মামলা পুনরুজ্জীবনে পুলিশকে নির্দেশ দেয় আদালত। গত বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বেশ কয়েকজন নারী লাঞ্ছনার শিকার হন। পিরোজপুরে মঠবাড়িয়ায় শিশু শিক্ষার্থী ইতিকে ধর্ষণ করে হত্যার দায়ে মামাতো ভাই স্বপন সহ 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ গোলাম কিবরিয়া এই আদেশ দেন। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার এজাহারে বলা হয় 2014 সালের 5 অক্টোবর সাপলেজা গ্রামের বান্ধবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী ইতিকে একই গ্রামের স্বপন ও সুমন পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা শ্বাসরোধ করে হত্যা করে শিশুটিকে। এ ঘটনার পরদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় স্বপন ও সুমনকে। মেহেদী হাসান স্বপন এবং সুমন জমাদ্দার তাদের 2 জনকে ফাঁসি দিয়েছে এবং এই ফাঁসিতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আছে। সেই হিসাবে ফাঁসি হয়েছে। এলাকার সর্বস্তরের জনগণ এই বিচারের জন্য দীর্ঘদিন মানববন্ধন করেছে। 40 কিলোমিটার এই প্রতিবাদে সর্বস্তরের মানুষ এই করছে। আজকে এই সুফল পেয়েছে। 2022 সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বেড়ে 8% হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চেম্বার অব কমার্সের 100 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী মে মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ উদ্বোধন করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন, IMF এর প্রজেকশনও আমরা এই বছর সাথে কাছাকাছি থাকবো। আমাদের 5 ইয়ার প্ল্যান যখন আমরা বাস্তবায়ন শেষ করবো 2020 সালে, সেই সময় আমাদের প্রজেকশন হচ্ছে, যেটা আমাদের অনেকেই এখানে বলেছেন, সেটা হচ্ছে আমাদের 8% প্লাস। 8% প্লাস যখন আমরা হব, আর সেটা যদি কনসিস্টেন্টলি আমরা ডেলিভার করতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো। মে মাসে আমরা প্ল্যান করেছি ঢাকা চট্টগ্রাম 4 লেনের কাজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আগামীকাল থেকে চট্টগ্রাম শহরে মিটারে চিহুলা চলবে, অটোরিকশা চলবে। এ ব্যাপারে কোনো ব্যত্যয় সহ্য করা হবে না, কোনো সময়ও আর বৃদ্ধি করা হবে না। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তনে উৎসব মুখর গোটা ক্যাম্পাস। আনন্দ, আড্ডা আর স্মৃতি রোমন্থনে রঙিন হয়ে ওঠে দিনটি। মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় বেলা 12টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় মাওয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলে নিহত হন ব্যবসায়ী আজহার হোসেন মৃধা। এই ঘটনায় গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আজহার হোসেনের স্ত্রী জাহানারা বেগম ও তার বোন মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চালক কোরবানি আলী ও গৃহকর্মী মরিয়মের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এই ঘটনায় ঘাতক বাস থেকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
এদিকে ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন আহত হয়েছেন। সকালে কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা ও বেজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হারিয়ে যেতে বসেছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। স্থানীয় বাজারে এই শিল্প পণ্য তেমন বিক্রি না হওয়ায় অন্য পেশায় চলে যাচ্ছেন এর সঙ্গে জড়িত শিল্পী ও ব্যবসায়ীরা। তবে তারা বলছেন গুণে মানে অন্যান্য দেশের তুলনায় ভালো হওয়ায় বিদেশে আলাদা চাহিদা রয়েছে ধামরাইয়ের কাঁসা পিতলের মূর্তি ভাস্কর্যের। কিন্তু নান্দনিক এই শিল্পপণ্যের বাজার সম্প্রসারণে অভাব রয়েছে সরকারি সহযোগিতার। ধামরাই ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। শিল্পীর গভীর মনোযোগে নিখুঁতভাবে তৈরি হচ্ছে হরিণ। মোমের তৈরি এই মডেলের উপর প্রথমে মাটির প্রলেপ, পরে আগুনে পুড়িয়ে মোম বের করে তার ভেতর ঢালা হবে গরম পিতল, এরপর আবারও হাতের ছোঁয়া। এভাবেই তৈরি হয় কাঁসা পিতলের সব ভাস্কর্য। প্রায় 5000 বছর আগের এই লস্ট ওয়ার্কস পদ্ধতি ধামরায় যাত্রা শুরু করে 1000 বছর আগে পাল বংশের আমলে। 2 দশক আগেও ভালো চাহিদা থাকা এই শিল্পপণ্য নিয়ে 21 শতকে এসে কি বলছেন তারা, যারা সংসার চালান সৃজনশীল এই পেশাকে অবলম্বন করে। আমি একটা শিল্পী, আমার গর্ব হইতো। এখন যখন ভাবি যে এটা এর কোনো আমাদের ভবিষ্যৎ নাই, তখন চোখ দিয়ে জল আসে। পরবর্তী কেউ আসার জন্য মনে হয় না কাউকে বলে তার লাইফ নষ্ট হয়ে যাবে। ধামরাই পথখোলা বাজারে কাঁসা পিতল পণ্য বিক্রির যে 2-1টি দোকান রয়েছে, সেখানেও অপেক্ষা হিন্দু বিয়ের উপলক্ষ কিংবা শৌখিন ক্রেতার। বিশেষ করে হিন্দু বিয়েতে গেলে বেশি প্রচলন। নর্মালি 2-3 হাজার বিভিন্ন আইটেম দিয়ে হয় আর কি। বিভিন্ন জায়গা থেকে আসে, গাড়ি নিয়ে আসে, ঢাকা থেকে আসে অনেক সময়। তবে বর্তমানে চরম সংকটে থাকা এই শিল্প হতে পারে রপ্তানি আয়ের বড় উৎস, এমনটাই বলছেন বংশানুক্রমিকভাবে এর সাথে জড়িয়ে পড়া শিল্পীরা। এইটা দেশের বাইরে ব্যাপক চাহিদা আছে। সমস্যাটা হচ্ছে যে জিনিসগুলো এক্সপোর্ট করতে যায়, তখন নানান জটিলতার সম্মুখীন হতে হয়। ছোট ছোট কারখানা যারা আছে, পুঁজির অভাবে তারা কাজটা চালিয়ে যেতে পারছে না। 1000 বছরের বেশি সময়ের ইতিহাসের সাক্ষী ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প। বর্তমান বিশ্ববাজারে ব্যাপক সম্ভাবনা থাকার পরেও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাব এবং রপ্তানি জটিলতার কারণে বাজার পাচ্ছে না এই শিল্পপণ্য। পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। সোমবার সকাল 10টা থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা উপলক্ষে এরই মধ্যে প্রবেশপত্র পৌঁছে গেছে পরীক্ষার্থীদের হাতে হাতে। এছাড়া কেন্দ্রগুলোতে উত্তরপত্র সহ পরীক্ষার অন্যান্য উপকরণ পাঠানো সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে পরীক্ষা চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ টিম নিয়োজিত থাকবে পরীক্ষা কেন্দ্রগুলোতে। এদিকে হরতাল অবরোধের মতো রাজনৈতিক অস্থিরতা না থাকায় দুশ্চিন্তামুক্ত হয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন অভিভাবকরা। আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষানীতি প্রণয়ন হওয়ায় নতুন প্রজন্ম আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া 2012 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষের সমতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা যে প্রচলিত গতানুগতিক শিক্ষায় এতদিন পড়ে এসেছি, ওই শিক্ষা, ওই লেখাপড়ায় আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা যাবে না। তারা এই দেশ গড়ে তুলবেন, ভবিষ্যতের নেতৃত্ব দিবেন, জগতে তাদের স্থান করে নেবেন। এবং সেজন্য আমরা নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছি, সেটা বাস্তবায়িত হচ্ছে। আমাদের দেশে শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যন্ত আমরা ছেলে মেয়ের সমতা অর্জন করতে সক্ষম হয়েছি। উচ্চ মাধ্যমিকে 2 বছরের মধ্যে আমরা সমতা অর্জন করব, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে 6 বছরের মধ্যে আমরা সমতা অর্জন করব। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটাক্ষ করবে তাদের এদেশ থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। 2019 সালের আগে জাতীয় নির্বাচনে কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। দুপুরে ময়মনসিংহের টাউন হল মাঠে জেলা জাসদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। যারা বঙ্গবন্ধু 71-এর শহীদ, মুক্তিযুদ্ধ নিয়ে আবল তাবল বকবেন, উল্টাপাল্টা বকবেন, তাদের হয় পাগলাগারতে রাখবো, আর নাহলে আদালতের বারান্দায় রাখবো। 19 সালেই ভোট হবে। আগুন সন্ত্রাসীরা ভোটে আসবে কি আসবে না, তার জন্য মায়া কান্না করে কোনো লাভ নাই।
সরকার টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যকে ইস্যু বানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া যুদ্ধ নিয়ে এমন বিতর্ক স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজশাহীতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের কথা বলেন রিজভী। বিএনপির চেয়ারপারসন বলেছেন এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কিন্তু কমও বলেননি, বেশি বলেননি। অনেকেই মুক্তিযুদ্ধ প্রত্যক্ষভাবে দেখেননি বা মুক্তিযুদ্ধের যে আঘাত প্রত্যক্ষভাবে যেটাকে সহ্য করেননি, তারা এই বিষয়গুলো বলছেন। তো এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা হীন উদ্দেশ্য প্রণোদিত। গণবিচ্ছিন্নতাকে ঢাকা দেওয়ার জন্য তারা একটার পর একটা ইস্যু তৈরি করেন এবং এটাকে তারা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। নাটোরে একটি মাদ্রাসায় ছাত্রীদের বেত্রাঘাত করার অভিযোগে এক শিক্ষিকা ও মাদ্রাসা সুপারকে সাময়িক বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। দুপুরে মাদ্রাসা কমিটির জরুরি বৈঠকের পর তাদের বহিষ্কার করা হয়। শিক্ষার্থীরা জানায়, শনিবার বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীর 125 টাকা চুরি হওয়ার অভিযোগ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সবাইকে কমন রুমে ডেকে তল্লাশি করেন। পরে টাকা না পেয়ে ক্লাসের সব ছাত্রীদের বেত্রাঘাত করেন তিনি। এই ঘটনায় আজ দুপুরে বিক্ষোভ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত শিক্ষিকা ও মাদ্রাসা সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়। ম্যাডাম টিফিনে এসে সবাইকে বলে গেছে যে তোমরা যদি টাকাটা না দাও তাহলে তোমাদের বোরকা খুলে পিটানো হবে। বোরকা খুলাইছে, খোলানোর পরে এই রুম থেকে ওই রুমে নিয়ে যাওয়া হয়েছে। তারপর আমাদের প্রথমকে মার হয়েছে। সবাইকে মারিছে, একেবারে এমন ভাবে মারিছে দেখানোর জায়গা না গো। অভিযোগটা শোনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমার সকল সদস্য ম্যানেজিং কমিটি ডেকে আমি একটা সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত হলো আমাদের যে শিক্ষিকার দ্বারা এটা সংগঠিত হয়েছে এবং সুপারকে সহ আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং সঙ্গে সঙ্গে এই তদন্ত 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে গুলিতে মজনু বাহিনীর উপপ্রধান মশিউর রহমান নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। র্যাব 8-এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম জানান, সকাল 8:30টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরপটিয়া খাল এলাকায় টহল দিচ্ছিলেন তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুদের একটি দল তাদের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র্যাব। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মজনু বাহিনীর উপপ্রধান মশিউর রহমানের লাশ উদ্ধার করা হয়। এছাড়া দেশি বিদেশি 11টি অস্ত্র সহ 450 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে র্যাগিংয়ের দায়ে 5 ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলের সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী। পাশাপাশি বিষয়টি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফলিত বিজ্ঞান বিভাগের ডিন জহির বিন আলমকে প্রধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত 28 জানুয়ারি ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রীকে র্যাগিং করে কয়েক শিক্ষার্থী। এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাজু, সমাজকর্ম বিভাগের অসীম বিশ্বাস এবং গণিত বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন, মাহমুদুল হাসান ও নজরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে 4র্থ সমাবর্তন। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত এই সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে বইছে উৎসবের আমেজ। আর বহুদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা হয়ে ওঠেন উদ্বেলিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 50 বছরের ইতিহাসে এর আগে সমাবর্তন হয়েছে মাত্র 3 বার। সর্বশেষ 2008 সালে অনুষ্ঠিত হয়েছিল 3য় সমাবর্তন, আর 4র্থ সমাবর্তন অনুষ্ঠিত হলো দীর্ঘ 7 বছর পর। যে কারণে সমাবর্তনে অংশগ্রহণকারীদের মধ্যে উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। সকাল থেকে সমাবর্তনকারীরা আসতে থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রাণের টানে মেতেছিল পুরো বিশ্ববিদ্যালয়। সমাবর্তন কি আর কেন হচ্ছে, সব সারাউন্ডিংস মিলে খুব ভালোই লাগছে। সব ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে অনেকদিন পরে, আসলে অনেক ভালো লাগছে। একজন শিক্ষার্থী জীবনে, বিশ্ববিদ্যালয়ে জীবনে এটাই সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। সমাবর্তনের সভাপতি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সামাজিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আজকের এই সমাবর্তন তোমাদের উপর দায়িত্ব অর্পণ করছে। সেই দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি।
ব্লগার, প্রকাশক, পীরদের হত্যা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা সুস্থ জ্ঞান চর্চার অন্তরায় বলে মন্তব্য করেন সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। কারো লেখায় বা কথায় কারো ধর্মবিশ্বাসে আঘাত লাগলে তিনি লিখে বা মুখের কথায় বিরোধী পক্ষের বক্তব্য খণ্ডন করতে পারেন, চাইলে আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কলমের উত্তরে চাপাতি কেন? চতুর্থ সমাবর্তনে সর্বমোট ৭,১৯৪ জন অংশ নেন। এছাড়া ৭ জনকে স্বর্ণপদক এবং ৪২ জনকে এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে। প্রাচীন রীতি অনুযায়ী গুরুগৃহে থেকে শিক্ষার্থীরা নিজ গৃহে ফিরে যাওয়াকে বলা হতো সমাবর্তন। সময়ের বিবর্তনে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, এসেছে রীতিনীতিতে পরিবর্তন, কিন্তু সমাবর্তন রয়ে গেছে সেই আগের আমেজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমল দে, সময় সংবাদ। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদকে নিয়ে তাদের মতামত ও প্রতিক্রিয়া। দর্শকের কাছের যাত্রায় সকালে সময় সংবাদ পৌঁছায় নেত্রকোনা। সেখানে ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেখানকার দর্শকরা তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন। এছাড়া অপরাধের বিভিন্ন সংবাদ প্রচার ও তার ফলো আপ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ দেন তারা। পাশাপাশি নেত্রকোনার ঐতিহ্য তুলে ধরা সহ বেশি করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নারী বিষয়ক সংবাদ প্রচারের অনুরোধ জানান তারা। পরে বিকেলে কিশোরগঞ্জে দর্শকের কাছে পৌঁছায় সময় সংবাদ। সেখানে দর্শকরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সময় সংবাদকে ধন্যবাদ জানান। এছাড়া সুন্দর সমাজ নির্মাণে কাজ করার জন্য সময় সংবাদের প্রশংসা করেন দর্শকরা। সময় সংবাদ যদি আপনার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ওই বিষয়টা একটু বেশি করে দেখে, গ্রামগঞ্জের খবরগুলো বেশি করে প্রচার করে, তাহলে ভালো হবে। আপনারা যে টকশোগুলি করেন, আমাদের জেলা পর্যায়ে বিশেষজ্ঞ যদি টকশো করেন, তাহলে আমরা উপকৃত হব। সময় চ্যানেল এটা একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল। এটা অল্প সময়ে অনেক বেশি মানুষের মন আকৃষ্ট করতে পেরেছে। বর্তমানে যে দেশের যে উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু এর পিছনে নারী সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকাটা যদি সময় টিভি তুলে ধরে সমাজের কাছে, তাহলে নারী সমাজ উপকৃত হবে। সময় টিভি আইন শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ বিষয়ক যেসব তথ্য প্রচার করে থাকে, সেগুলো এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য অবশ্যই পজিটিভ। গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ যেমন আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের মনোবলকে চাঙ্গা করছেন, সমাজের যে সমস্ত বেআইনি কার্যক্রম রয়েছে সেগুলো তুলে ধরে আমাদের অভিযান করায় আপনারা সহযোগিতা করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা জানানো হয় এই সময় এই চ্যানেলের মাধ্যমে, তাহলে এই সমাজ আরো উন্নতি হবে। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 114 রানের বড় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। টস হেরে শুরুতে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে 6 উইকেটে 256 রান করে মিরাজের দল। জবাবে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 142 রানেই গুটিয়ে যায় স্কটিশরা। টস হেরে শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। স্কোরবোর্ডে 17 রান যোগ করতেই 2 উইকেট হারায় যুবারা। রানের খাতা খোলার আগেই পিনাক ঘোষকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন মোহাম্মদ গাফফার। দলীয় 17 ব্যক্তিগত 13 রানে ফেরেন জয়রাজ শেখ। দ্রুত 2 উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ দলকে টেনে তোলেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত জুটি। 101 রানের জুটি গড়ে সাইফ ফেরেন ব্যক্তিগত 49 রানে, তবে রানের চাকা সচল রাখেন শান্ত। যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শান্ত অপরাজিত থাকেন 113 রানে। এছাড়াও মিরাজের 51 রানের সাহায্যে 256 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের দাপটে একে একে পতন ঘটে স্কটল্যান্ডের ব্যাটিং লাইন। মাঝে 50 তুলে কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন আজিমদার, কিন্তু শেষ দিকে আর কেউ উইকেটে বেশিক্ষণ টিকতে না পারায় 142 রানেই থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। ফলে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় জয় তুলে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। সাইফুদ্দিন ও শাওন নেন 3টি করে উইকেট। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত, যোগ দেননি রওশনপন্থীরা। 16 এপ্রিল দলের কাউন্সিল। কৌশলে একে অপরকে বিচ্ছিন্ন রেখে সক্রিয় জেএমবি সদস্যরা। গ্রেপ্তারে মোবাইল ফোন ট্র্যাকিং সহ কাজে আসছে না কোনো প্রযুক্তি, স্বীকারোক্তি পুলিশের।
যশোরে ইফটিজিং এর প্রতিবাদকারী 3 এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ। পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কা শিক্ষার্থীদের। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন। চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়া হবে ব্রিফিং এ ডিএমপি। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 114 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। নামিবিয়ার কাছে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।